একটি ভালো পরিবর্তনের অপেক্ষায় মানুষ বলেছেন তারেক রহমান। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানই জানালেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিএসি। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে এবার দায়িত্ব দেওয়া হবে না। জাতীয় পার্টি বহিষ্কৃত দলছুট নেতাদের ঐক্য, আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ঘোষণা। চক্রান্ত দেখছেন শামীম পাটোয়ারি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার 7 আসামি 2 দিনের রিমান্ডে। সরকারের ব্যর্থতা দেখছেন বিশিষ্টজনেরা, দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা। ভিন্ন ভিন্ন অবস্থানে ছাত্রদল, ইউনিয়ন, শিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তিনি বলেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়। সবাই মিলে একটু একটু অবদান রাখলেই তা সম্ভব। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের আগামীর প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ার জানাচ্ছেন বিস্তারিত। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ায় তার চিকিৎসক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতা কর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো, চিকিৎসাপ্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই লক্ষ্যেই বিএনপি জাতির সামনে 31 দফা দিয়েছে। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে 1,500 এবং গত 15 বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে।
আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। ড্যাব সদস্যরা জনগণের সামনে সুশৃঙ্খল গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। বাংলাদেশ জিন্দাবাদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্ররোচনা ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, এদেশে তারা একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দলও চায় না দেশে নির্বাচন হোক। আব্বাস বলেন, শেখ হাসিনা দেশের 12টা বাজিয়েছিল আর অন্তর্বর্তী সরকার দেশের 24টা বাজিয়েছে। আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস 17 বৎসরেও ভুলতে পারবে না দেশের মানুষ। তিনি বলেন, ভারতে বসে একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে ছল চাতুরি ছুতা বের করে, এটা না হলে এইটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সব জাতিগোষ্ঠীর সব ভাষাভাষীর মানুষদের নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। অভিযোগ করেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের হয়ে রাজনীতি করেনি। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভক্তি তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সকল জাতিসত্তার মানুষকে বাংলাদেশী হতে হবে। আসমা আক্তার নুপুরের রিপোর্টে বিস্তারিত। আদিবাসী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভা করে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন। সভায় উপস্থিত পার্বত্য এলাকার বাসিন্দারা বলেন, শান্তি চুক্তির 30 বছর পার হলেও পার্বত্য এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে যদি জাতিসংঘ বলে আগামীকাল থেকে তোমরা এলিয়েন, আমাকে থাকা পড়া খাওয়া কোটি কোটি টাকা বাজার দেওয়া হবে, আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো নাকি? আমি কখনোই না, কারণ আমার নিজস্ব জাতিসত্তা আছে। আমরা মারমা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে, সংখ্যালঘু উপজাতি হিসেবে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সুবিধা নেয়ার জন্য পার্বত্য এলাকায় বিভাজন তৈরি করেছে বলে অভিযোগ করেন বক্তারা। উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়। আমরা বাংলাদেশের যারা আপামর জনগোষ্ঠীর ভেতরে যারা বসবাস করি, তাদের ভেতরে তো ভাষাগত কিংবা সাংস্কৃতিকগত বিভাজন রয়েছে। চট্টগ্রাম, সিলেট কিংবা খুলনা কিংবা উত্তরাঞ্চল, তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু অভিন্ন একটা জাতিসত্তা যেমন রয়েছে, আবার সাংস্কৃতিক জগতের কিন্তু ছোট ছোট নিজস্বতা সক্রিয়তা রয়েছে। স্বয়ং আমাদের পার্শ্ববর্তী দেশে কোন রাষ্ট্রীয় আদিবাসীকে তারা স্বীকৃতি দেয় নাই। তাদের সাথে আমরা ফেস টু ফেস আর্গুমেন্ট ডিবেটের মাধ্যমে আমাদেরকে তাদেরকে কনভিন্স করাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশের বাইরে ভেতরে যে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনার যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে
সফল হতে না পারে। বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। স্বাধীনতার পক্ষে বিপক্ষে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান তিনি। প্রত্যেক নাগরিক। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। কেউ আইনে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে সকালে রংপুরে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন সিসি। সেখানে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক। যেটুকু দুর্বলতা আছে নির্বাচনের আগে তা ঠিক করা হবে। বলেন, এবারে নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সিসি। এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিওর করেছেন। আমি খুব এশিওর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত দলছুট নেতারা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদেরকে তাদের নবগঠিত কমিটিতে একজন নেতা হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, গঠনতন্ত্রের 20-এর ক ধারার মতো অসাংবিধানিক কালো আইন বাতিল করে দলকে ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে চান। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের একাংশের আয়োজিত 10ম জাতীয় সম্মেলন শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন বহিষ্কৃত নেতাদের পাশাপাশি দলছুট নেতারাও। যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে। বক্তব্যে নেতারা জানান, উত্তরাধিকার সূত্রে জাতীয় পার্টি তাদের গণতন্ত্রের 20-এর ক ধারার মতো কালো আইন বহন করছে, যা দলকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বারবার। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতেই দেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব হয়েছিল উল্লেখ করে 90 পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন দলছুট নেতারা। অন্যায় 100 বার হয়েছে, আশাটাই অন্যায় হয়েছে, আপনার ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোন রকম কিছু জায়গায় অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা 20-এর ক ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই। এই বাংলাদেশের 54 বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে, এখন সেই চেষ্টাটা হয়তো নাই। এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। বহিষ্কৃত নেতাদের আয়োজিত 10ম জাতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রায় 2000 কাউন্সিলরদের কণ্ঠভোটে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতারা আইন অনুযায়ী কাউন্সিল করতে পারবেন না বলেছেন জাতীয় পার্টির GM কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জানান, সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিকভাবে মুখোমুখি হবেন না। জেলা কমিটির সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের সাথে রয়েছেন বলে দাবি করেন তিনি। আমাদের পার্টিতে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কার দেশ ফেরত আসছে এমন কোনো কোর্টের আদেশ আমরা পাইনি। তারা তখনও বহিষ্কৃত ছিল, এখনও আছে। দ্বিতীয় হচ্ছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধুমাত্র 30 ধারা মোতাবেক, 20-এর 2-এর ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবে, অন্য কেউ না। স্পষ্ট বলা আছে, পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারবে না, আর চেয়ারম্যান ছাড়া অন্য কেউ কাউন্সিলে প্রেসাইড করতে পারবে না। তাহলে সেদিক থেকে আমি মনে করি পুরো কাউন্সিলটি ব্যত্যয়ে ভরা, ভুলে ভরা এবং এটা বেআইনি, গ্রহণযোগ্য না। এবং জাতীয় পার্টির নেতাকর্মী এখানে কোনো সাড়া দেয়নি, তারা সবাই GM কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমরা মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো
কোনো প্রয়োজন আছে এমনটা আমরা মনে করছি না, কারণ আমাদের নেতাকর্মী, আমাদের জেলা কমিটি, আমাদের প্রেসিডিয়াম সবাই আমাদের সাথেই আছে। সকলকে নিয়ে আমরা জাতীয় পার্টি আগাবো। এখানে কোনো মুখোমুখি সংঘাত বা কোনো মোকাবেলার প্রয়োজন আছে বলে মনে হয় না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় 7 আসামিকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাবনার চাটমোহরের ফয়সাল হাসান, কুমিল্লার হোমনার শাহজালাল এবং সুমন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আলামিন ও স্বাধীনকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক তুহিন। পোস্টমর্টেম রিপোর্ট পেলে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা জানান। এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আরেক আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 14 একটি দল ইটনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব 14 সিপিসি 2 এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় লুকিয়েছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দানা চৌরাস্তা ঈদগা মার্কেট এলাকায় হত্যা করা হয় তুহিনকে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণঅভ্যুত্থানের পর গেল 1 বছরে হয়রানির শিকার প্রায় 500 সাংবাদিক। দায়িত্ব পালনের সময় নিহতের সংখ্যা অন্তত 4, চাকরিচ্যুত 150 জনের মতো। বিশিষ্টজনেরা বলছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অনেকাংশে ব্যর্থ। দ্রুত এই অবস্থার উন্নতি না হলে সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 6 আগস্ট বিকালের। গাজীপুর সদর থানার সামনে নৃশংসভাবে এক সাংবাদিককে পেটায় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। এরপর বুকে উঠে লাফায় তারা, চালায় নির্মম অত্যাচার। এই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। টিআইবির এক তথ্য বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত দেশে হয়রানির শিকার 496 জন সাংবাদিক। 266 জন সাংবাদিককে করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে হত্যা মামলার আসামি। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন 4 জন, চাকরিচ্যুত হয়েছেন 150 সাংবাদিক। গণমাধ্যম কর্মীদের ওপর এমন হামলা ও হয়রানিতে উদ্বিগ্ন সবাই। এমন বাস্তবতায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। রাজনৈতিক দলগুলি যদি তাদের একটা সংগঠিত শক্তি আছে, স্তরে স্তরে তাদের কর্মী বাহিনী আছে, তাদেরকে যদি এই ব্যাপারে অ্যালার্ট করে, তারা যদি সতর্কতার সঙ্গে দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু এগুলি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব এবং প্রতিকার পাওয়া সম্ভব। কিন্তু মূল কাজটা হচ্ছে সরকারকে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কঠোরতম পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুতই পদক্ষেপ দেখতে চান মানবাধিকার কর্মীরা। সামনে কিন্তু ইলেকশন, এখন পরিস্থিতি যদি এখনই আওতার বাইরে চলে যায় তাহলে সামনে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। কারণ সাংবাদিকরা লিখবে, সাংবাদিকরা খবর নেবে, সাংবাদিকরা সেটা তুলে ধরবে। সেক্ষেত্রে যদি তাদের নিরাপত্তা, তাদের যান মাল সব কিছু নিরাপত্তা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে কারণে আমরা 5 আগস্ট করলাম, সেই গণঅভ্যুত্থান অনেকখানি বৃথা হয়ে চলে যাবে। দ্রুতই এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে কেবল গণমাধ্যম নয়, সামগ্রিকভাবে অপরাধ বাড়বে দেশ জুড়ে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
হল তো দূরের কথা, কোথাও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু। আর ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন, একটি বিশেষ পক্ষের পরিকল্পনা বাস্তবায়নেই কতিপয় শিক্ষার্থীর মধ্যেও রাতের আন্দোলনে হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রশাসনের। এদিকে বিপরীত অবস্থান ছাত্র শিবিরের। হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় না তারা, তবে শিক্ষার্থীদের জন্য যে কোনো জায়গায় সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দিবাগত মধ্যরাতে আবার উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এমন সিদ্ধান্তে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলো তাদের অবস্থান পরিষ্কার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মনে করেন, রাজনীতি করা শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণের শক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। এখন একটা ভালো সময় যাচ্ছে, এই অর্থে যে এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে, আপনার কমিটিতে কারা কারা আছে এবং আপনার কর্মী কারা কারা তার পূর্ণাঙ্গ লিস্ট দিতে হবে, এবং কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা চার্টার বানাইতে হবে। সেই চার্টারে সবাই সিগনেচার করার মধ্য দিয়ে এটার পার্ট হবে। যদি কেউ সেটা ভায়োলেট করে তাহলে আমরা বাকি সবাই মিলে তাকে ঠেকাবো। এইটা হওয়া উচিত গণতান্ত্রিক রূপরেখা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের অভিযোগ, এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে শিবিরের গুপ্ত রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটি আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা বা চেতনা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটির একদম বিপরীতমুখী একটি অবস্থান এবং এটি পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি যে তারা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। যে অধ্যাদেশ রয়েছে যেটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেই ব্যাপারে তারা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবে। হলগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন জায়গা না। এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী, রাজনৈতিক শিক্ষার্থী, অরাজনৈতিক শিক্ষার্থী সবাই কিন্তু হলে অবস্থান করে। সুতরাং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে সে যদি হলে অবস্থান করতে পারে, তাহলে হলে রাজনীতি না করার সাথে তার পার্থক্য কোথায় থাকলো? শিবির সভাপতির অবস্থান ভিন্ন। তার মতে, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চান তারা। হলগুলো থাকতে হবে রাজনীতি মুক্ত। আবাসিক হলে রাজনৈতিক পরিচয় নয়, বরং ছাত্র পরিচয়ে শিক্ষার্থীরা থাকবে, এমন প্রত্যাশা তাদের। আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো। তবে কোন প্রক্রিয়ায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে তা ঠিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর সংলাপের তাগিদ দেন ছাত্র নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সন্তু লারমা। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় তার পাঠানো লিখিত বক্তব্যে এই শঙ্কার কথা জানানো হয়। সভায় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের 1 বছরেও দেশের এই জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের কোনো পরিবর্তন নেই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় পলাশ তালুকদার। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের অংশ হিসেবে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। বেঁচে থাকতে চাই। রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ বক্তাদের। পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। বৈষম্যবিহীন সংস্কার মনা এবং গণতন্ত্র মনার যে প্রতীকী গ্রাফিতি ছিল আদিবাসী, সেই পাতাটি ছাড়া হলো। বাংলাদেশের প্রতি ভালোবাসা আমাদের এক বিন্দুও কমেনি, কিন্তু সেই অজস্র ভালোবাসার বিপরীতে
এই রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা পেয়েছি শুধু হতাশা, নির্যাতন, নিপীড়ন। আদিবাসী দিবস সরকারিভাবে পালন করতে হবে। সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় দেশের 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। যে সরকারি আসুক না কেন, আদিবাসীদের ব্যাপারে তারা ভয় পায়। বাইরে থাকলে অনেক সময় তারা কথা বলে, আদিবাসীদের দিবসে আসে, এই কর্মসূচিতেও অনেকে আসছে। পাহাড়ে যারা এই ধরনের আন্দোলন করেছেন, অধিকার আন্দোলন করে এসেছেন, তাদের অনেকের নামে এখন পর্যন্ত মিথ্যা মামলা, হত্যা মামলা, বিভিন্ন ধরনের ভয়াবহ মামলা দেওয়া আছে, ওনারা ফিরতেও পারছেন না। তারা যাদেরকে বড় দল বলে বিশেষ তথাকথিত সম্মানের আসনে বসায়, তারাই প্রশ্ন তুলল যে আদিবাসী বলা ঠিক কি ঠিক না। সংস্কার কমিশনের অনেকে, যারা এই উপদেষ্টার অনেকে এই শহীদ মিনারে বক্তৃতা করেছেন, আদিবাসীদের পক্ষে তারা গলে মিলিয়ে কথা বলেছেন, তারা কেউ টু শব্দটি করলেন না। এ সময় পড়ে শোনানো হয় সংগঠনটির সভাপতি সন্তু লারমার লিখিত বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চলমান সংস্কার কার্যক্রমেও আদিবাসীদের কার্যকর কোনো সংগঠন বা নেতৃত্বের সাথে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি এই সরকার। কাজে আগামীর বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সংখ্যায় ভরা। রাষ্ট্রীয়ভাবে আদিবাসীদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করা ন্যায্য নয় বলে দাবি এই জনগোষ্ঠীর। মোট জনসংখ্যার নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবার তরুণদের ভোট ধানের শীষে পড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস। রাজধানীর খিলগাঁওয়ে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ না দিলেও ফেব্রুয়ারি মাসের মধ্যে ভোট হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 15 বছরে শত নির্যাতনের মধ্যেও কখনো কোনো আক্রোশ দেখাননি। ওই দীর্ঘ সময়ে দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, জেল জুলুমের কথাও তুলে ধরেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সরাসরি ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলের সরকারি গঠন হবে ইনশাআল্লাহ, এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার রাষ্ট্র পরিচালনায় আসবে আমার বিশ্বাস। যেখানে গণধর্ষণের জন্য ধর্ষণের উপহার দেওয়া হয়েছে, মহা উৎসব পালন করা হয়েছে, আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে নারীরা নিরাপদে থাকবে, প্রত্যেকটা মা নিরাপদে থাকবে, তার সন্তানরা ঘরে ফিরে আসবে, যেখানে গুম হবে না, খুন হবে না। আওয়ামী লীগকে বাংলাদেশ নয় কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জনগণের ক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে তারা কলকাতায় অফিস খুলেছে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলকে লাল কার্ড দেখানোর ক্ষমতা না থাকলে এই কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ সংকটের দিকে যেতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদে সই না করলে গণঅভ্যুত্থানের কিছু অর্জনের স্বীকৃতি মিলবে না। পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে সংসদ ঝুলে যেতে পারে। পাওনা অর্থ ফেরতের দাবিতে দ্বিতীয় দফা মানববন্ধন করেছে ই কমার্স প্রতিষ্ঠান কিউকামের গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 150 শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, ই কমার্স প্রতিষ্ঠান কিউকামের সিইও রিপন মিয়া এবং তানভীর আওয়ামী লীগের ছত্রছায়া থেকে গ্রাহকদের 650 কোটি টাকার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। তারা জানান, অনলাইনে পণ্যের অর্ডারের মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা আত্মসাৎ করে প্রতারক রিপন ও তার সহযোগীরা। অভিযুক্তরা টাকা রিফান্ডের নামে গ্রাহকদের সাথে 4 বছর ধরে প্রতারণা করে আসছে বলেও জানান ভুক্তভোগীরা। গ্রাহকদের আটকে থাকা টাকা অনতিবিলম্বে ফেরত ও প্রতারকদের গ্রেফতারের সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট।
কুমিল্লার তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরাম নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে রাজধানীতে। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন দাউদুজ্জামান শিকদার লিটন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের আমলে সস্তা জিপিএ কেন্দ্রিক স্কুল শিক্ষার মাধ্যমে জাতির ধ্বংসের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, বাস্তব ও কর্মমুখী শিক্ষা ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে তারুণ্যের কনফারেন্স হয়েছে চাঁদপুরের কচুয়ায়। দুপুরে উপজেলার ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই সংস্থার চেয়ারম্যান ডক্টর আনোয়ামা এহসানুল হক মিলন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল মেডিকেল পর্যন্ত সড়কের নাম শহীদ সরণি করার দাবি জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। শনিবার দনিয়া কলেজের সামনে এক সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এই নামকরণের দাবি জানান তিনি। পরে একটি শোভাযাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকী মিজান মাঝিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। ভুঁইয়ার হাট বাজারে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলার আবাদের হাট এলাকায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাসকিন আহমেদ চিশতি। সামাজিকভাবে অনগ্রসর ও বিপদাপন্ন শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের অপরিহার্যতা নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে। সমাজসেবা অধিদপ্তরের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডর এর আয়োজনে অংশ নেন শিশু সুরক্ষা ইউনিট প্রতিনিধি সহ সরকারি বেসরকারি পর্যায়ে স্টেক হোল্ডার, জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত শিশু সুরক্ষার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন লিডো পিস হোমের নির্বাহী পরিচালক ফরাত হোসেন। চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। বিকালে বেঙ্গল ফাউন্ডেশনে এই আয়োজনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। উপস্থিত ছিলেন ডক্টর শাহমান মৈশান। মিট দ্য চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ শীর্ষক 3 রোবোটিক্স টিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইউআইইউ অ্যাপ ফোরাম ও ইএলএফ এর উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সহযোগিতায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডির উপদেষ্টা আরিফুল হাসান অপু। বক্তব্য রাখেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক প্রফেসর এমিরিটাস ডক্টর এম রিজওয়ান খান এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ডক্টর হাসান সরোয়ার। সভাপতিত্ব করেন ইউআইইউ এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এএসএম সালাউদ্দিন। জমকালো আয়োজনে হয়ে গেল মজো প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তার গ্র্যান্ড ওপেনিং ও ট্রফি আনভেইলিং। টুর্নামেন্টে অংশ নেবে ইউনিভার্সিটির 13টি ডিপার্টমেন্টের প্লেয়াররা। টুর্নামেন্ট চলবে 10 ও 11 আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব মডারেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন খান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। একটি ভালো পরিবর্তনের অপেক্ষায় মানুষ, বলেছেন তারেক রহমান। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানই, জানালেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিসি। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না। জাতীয় পার্টির বহিষ্কৃত ও দলছুট নেতাদের ঐক্য, আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ঘোষণা। চক্রান্ত দেখছেন শামীম পাটোয়ারি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার 7 আসামি 2 দিনের রিমান্ডে, সরকারের ব্যর্থতা দেখছেন বিশিষ্টজনরা। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা। ভিন্ন ভিন্ন অবস্থানে ছাত্রদল, ইউনিয়ন, শিবির। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।